নমস্কার, শুভ সন্ধ্যা। সায়ন্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বর্ষার মৌসুমে ত্রিপুরার সাথে পার্শ্ববর্তী রাজ্যের সড়ক ও রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেট্রোল ও ডিজেল নিয়ে সংকটের মুখে পড়তে হয় ত্রিপুরার মানুষকে। তাই বর্ষা প্রবেশ করার ইঙ্গিত পেয়ে বৈঠক সারলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর গোর্খাবস্তি স্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে খাদ্য ও জনসংবহন দপ্তরের আধিকারিক, মহকুমা শাসক, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে এ বৈঠক করেন তিনি। নির্ধারিত সময়ের অনেক আগে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। ভৌগোলিক অবস্থানের জন্য বর্ষার মরশুমে বিগত সময়ে দেখা গেছে আসাম ও মেঘালয়ে ধস এবং বন্যার ঘটনা। ফলে সড়ক ও রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সমস্যার সম্মুখীন হয় রাজ্যের মানুষ। বর্ষার মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোল পণ্য, এলপিজি গ্যাসের সিলিন্ডার সরবরাহ যেন স্বাভাবিক থাকে তার জন্য আগাম উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর। বর্ষার মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যেন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালো বাজারে প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট। এই বিষয়গুলিকে সামনে রেখে শুক্রবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত খাদ্য দপ্তরের কনফারেন্স হলে মহকুমা শাসক, খাদ্য দপ্তরের আধিকারিক, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, উত্তর পূর্ব ভারতের বর্ষার কারণে আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যাঘাত ঘটে। ফলে বহিরাজ্য থেকে পণ্য সামগ্রী আমদানি করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক বানিয়ে রাখা হয়েছে। বর্তমানে যতটুকু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাজারে গোডাউনে মজুত আছে তা দিয়ে আগামী বেশ কয়েকদিন চলে যাবে। ফলে ক্রেতাদের বাজারে গিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং ক্রেতারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চাহিদা মতো জিনিসপত্র ক্রয় করতে পারবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন সাধারণ মানুষের সাথে কোন রকম সমস্যার সৃষ্টি না করে, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তিনি আরো বলেন, রাজ্যের মজুতদাররা যেন কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করতে না পারে, সেজন্য রাজ্যের বাজারগুলিতে নিয়মিত অভিযান জারি রেখেছে খাদ্য দপ্তর। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল দিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রায় 6 থেকে 7 দিন পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে। তবে প্রবল ঘূর্ণিঝড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল লাইন। কিছু কিছু জায়গায় কাঁদা ও জল জমে গেছে। এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হয়েছে। তিনি নিজে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছেন। আগামী 2 দিনের মধ্যে রেল পরিষেবা চালু হয়ে যাবে। অদ্ভুত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ, এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি। উদ্দেশ্য একটাই, যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে, আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেক্টিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রাকৃতিক কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে। এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে, আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায়, মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি। তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে, যেগুলো মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয়। কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে, মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে, পেনাল্টি ইম্পোজ করা হচ্ছে। যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করানো হচ্ছে
এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায়, তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের যেন কোনো অবস্থাতে অসুবিধার মধ্যে পড়তে না হয় সে বিষয় নিয়ে আজকের এই মিটিং। পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরো 5 থেকে 6 দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে, সাফিসিয়েন্ট স্টক। এবার রেল ড্যামেজ হয়নি, কানেক্টিভিটি আমাদের অসুবিধা হয়েছে এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী 1 তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে কানেক্টিভিটি সেটাকে আবার রেস্টোর করা হবে। সুতরাং যে 5 থেকে 6 দিনের আমাদের কাছে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে, স্টক রয়েছে, সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট রয়েছে। আগামী 2 দিনের মধ্যে আবার পেট্রোল এবং ডিজেল যথারীতি ত্রিপুরা রাজ্যে প্রবেশ শুরু করবে এবং মানুষের মধ্যে প্যানিক হওয়ার কিছু নেই। এদিনের পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব, অধিকর্তা সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ। স্যান্দন টিভি। কৈলাসহর সেন্ট্রাল রোডের বেসরকারি বিদ্যুৎ সরবরাহী সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ইছবপুর এলাকার প্রমিলা বাহিনী। পাশাপাশি চলে তাদের পথ অবরোধ। অভিযোগ, 6 দিন ধরে ইছবপুর এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখানোর পর আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করা হয়। শুক্রবার দুপুর কৈলাসহর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মহিলারা একত্রিত হয়ে গ্রাম থেকে শহরে এসে শহরের সাই কম্পিউটার সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত মহিলারা জানান, বিগত 6 দিন ধরে গোটা ইছবপুর গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ নেই। 6 দিন ধরে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 500 পরিবার বিদ্যুৎহীন হয়ে রয়েছেন, যার ফলে গোটা ইছবপুর গ্রাম পঞ্চায়েতে 6 দিন ধরে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। গ্রামে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য 6 দিন ধরে গ্রামের মানুষ সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করলেও কেউ ফোন রিসিভ করে না বলে মহিলাদের অভিযোগ। গ্রামবাসীরা অফিসে এসে লিখিতভাবে অভিযোগ করে যাবার পরেও সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়নি। এমনকি সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে সংস্থার কর্মীরা 6 দিনের মধ্যে 1 দিনের জন্য ইছবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যায়নি বলেও মহিলারা অভিযোগ করেন। ইছবপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা দুপুর 12টা থেকে সাই কম্পিউটার সংস্থার অফিসে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করার সময় সাই কম্পিউটার সংস্থার এক কর্মী বিক্ষোভরত মহিলাদের সাথে দুর্ব্যবহার করায় মহিলারা আরো উত্তেজিত হয়ে গিয়ে অফিস ঘেরাও প্রত্যাহার করে মহিলারা কৈলাসহরের মূল শহরের সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। আপনার এলাকার, আপনার কোন এলাকার মানুষ? কয়দিন ধরে এখানে বিদ্যুৎ নাই? আপনাকে জানাইছেন সাই কম্পিউটারে? আপনারা জানাইছেন বিদ্যুৎ অফিসে? ফোন তুলে না তো, ফোন রিসিভ করে না, কারেন্ট লাগিয়ে ড্রাইভার খেয়ে নিব, ফোন রিসিভ করে না। কয়দিন ধরে কারেন্ট নাই? 6 দিন হয়েছে কারেন্ট নাই, আমাদের প্লাটে মারিয়া গেছে, মানুষের জল নাই। কোন এলাকাত কারেন্ট নাই? 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড ডোটাত নাই। কোন পঞ্চায়েত? সবুর রাস্তা নাই, সবুর গাছুয়াত কারেন্ট নাই, ফুলবাড়ি এখান থেকে গাছুয়াত কারেন্ট নাই। আর আপনার মানে আপনি কি বলবেন, মানে কারেন্ট যে নাই? এতদিন গেল না কেন? কি বুঝলি? গাড়ি গেছে গিয়া, গাড়ি গেছে গিয়া, মানে আইলু এক কইব গাড়ি গেছে। সড়ক অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে প্রচুর পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ অবরোধ স্থলে আসে।
দুপুর 1টা থেকে সেন্ট্রাল রোড অবরোধ শুরু হলেও বিকেল 3টে নাগাদ অবরোধ স্থলে আসেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া। অতিরিক্ত মহকুমা শাসক অবরোধ স্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে অবরোধ স্থলে সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের আনেন। এরপর সাই কম্পিউটার সংস্থার আধিকারিকরা উপস্থিত কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া এবং অবরোধকারী মহিলাদের জানান যে আজ রাতের মধ্যেই গ্রামে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর বিকেল 4টায় ইছবপুর গ্রাম পঞ্চায়েতের মহিলারা সেন্ট্রাল রোড অবরোধ প্রত্যাহার করে নেন। শান্তন টিভি। সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাধারঘাট রেল স্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বহু দোকানপাট এবং বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের আগে ক্ষতিপূরণ প্রদান করেছিল আগরতলা পুর নিগম। পাশাপাশি নোটিশ প্রদান করা হয়েছিল জমি ছাড়ার জন্য, কিন্তু জমি থেকে সরে না যাওয়ায় বুলডোজার চালাতে বাধ্য হলো আগরতলা পুর নিগমের ট্রান্সপোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানান আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। তিনি বলেন, এই রাস্তাটির কাজ করার জন্য প্রজেক্ট নিয়েছিল পূর্ত দপ্তর, কিন্তু কাজটি এগিয়ে নিয়ে যেতে বাধা হয়েছিল এলাকার কিছু মানুষ। তাদের ক্ষতিপূরণ দিয়ে নোটিশ প্রদান করা হয়েছিল সরকারি রাস্তার জন্য, জমি প্রদান করার জন্য, কিন্তু তারা জমি প্রদান করছিল না। তাই শুক্রবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সরকারি রাস্তা তৈরি করতে দোকানপাট এবং কিছু বাড়িঘর ভাঙা হয়েছে। এদিন সকাল থেকে বুলডোজার দিয়ে চলে আসে আগরতলা পুর নিগমের এই অভিযান। টাস্ক ফোর্সের এদিন সহযোগিতা করতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিকরা। পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। তবে এদিন আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের অভিযানকে ঘিরে কোনো ধরনের অশান্তির খবর নেই। সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যে রাস্তা ছিল, এটা আগে তো অনেক পাতলা রাস্তা ছিল, ওটাকে ওয়াইডেনিং এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিয়েছে। তো ওখানে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছিল এবং যে ওয়াইডেনিং চড়া করার জন্য টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে লোক জায়গায় ছাড়ছিল না, ওনাকে অনেকবার আবেদন করা হয়েছিল। তারপরে ওখানে প্রায়ার নোটিশ প্রায়ার ওয়ার্নিং দিয়ে আজকে ওখানে এএমসি সাহায্য করছে বেসিক্যালি যে মহকুমা প্রশাসনকে ওই জমিন ভ্যাকেট করার জন্য, সো দ্যাট ওখানে রোড যেটা রোড ওয়াইডনিং কাজ হচ্ছে ওটা কমপ্লিট হতে পারে। আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে অনেক পার্টে রোড কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু পার্টে লোক এখনও বসে আছে। মোস্টলি কাঁচা দোকান এরকম আছে, কিছু টেম্পোরারি এক দুটি পাক্কা বাড়ি আছে, ওখানে একটা ক্লাব ঘর আছে এবং কিছু স্টলগুলো আছে। সবাইকে টাকা দেওয়া হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন থেকে। তারপরে ওরা কিছুদিন চাইছিল যে ওরা জমি হাঁটাবো, দিন দেওয়া হচ্ছে, ওর থেকে বেশি দেওয়া হচ্ছে। তারপরে আজকে সকাল থেকে এমসি একটা সাহায্য করছে পিডব্লিউডি এবং সাব ডিভিশনাল যে রোডের জন্য জায়গা আমরা পাই, ওটাই করছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে গড়ে উঠতে চলেছে সিভিল হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন করার লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম। হাসপাতালে দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যে আগরতলা পুর নিগম সিভিল হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নিতে চলেছে। এ চিন্তা ভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাঁসারে পট্টি স্থিত আগরতলা পুর নিগমের পুরনো অফিস চত্বর ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সাথে ছিলেন ডাক্তাররা। এদিন কাঁসারে পট্টি স্থিত এএমসির পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার, কিন্তু এই দুটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জিবি হাসপাতালে প্রতিদিন 2000-এর বেশি ওপিডি হয়, আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় 1200 জনের মতো। ফলে এই দুটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানান। এখানে মাননীয় মেয়র, মাননীয় হেলথ সেক্রেটারি সঙ্গে আমরা ভিজিট করেছিলাম, যে প্রাথমিকভাবে দেখেছিলাম কি এখানে যদি একটা
সিভিল হসপিটাল যদি স্টার্ট করতে হয় কী কী কাজ করতে লাগে। তো আজকে আমি আমাদের কনসালটেন্সি ফার্ম আছে যারা ডিজাইন করবে এবং ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস তরফ থেকে দুজন যারা ওখানে অ্যাডমিনিস্ট্রেশন আর হসপিটাল প্রোকিউরমেন্ট ডিজাইন দেখে ওনাকে নিয়ে এখানে আজকে আমরা পরিদর্শন করেছি, দেখতে কীভাবে এখানে ওপিডি, আইপিডি, ল্যাব এবং বাকি ইমার্জেন্সি এসব সার্ভিসগুলি কীভাবে ডিজাইন করা হবে আজকে ওটা আমরা প্রিলিমিনারি প্রদর্শন করছি। এরপরে আগামী 7-8 দিন মধ্যে এটা ডিজাইন করি। আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি আমরা এটা এই কাজকে মডেল কোড যখন শেষ হইব 7 তারিখে, তারপর আমরা টেন্ডার করে আগামী 2 মাস মধ্যে এটা কাজকে কমপ্লিট করে স্টার্ট করব। ওই জন্য আজকে এখানে পরিদর্শন করছি। কমলপুর মহকুমার এক ঠিকাদারের কারণে দুর্ভোগ মানুষের। বাধ্য হয়ে আজ কমলপুর 6 ও 3 নং ওয়ার্ডের মানুষ ধলাই নদীর উপর নির্মিত কমলপুর সুরমার সংযোগকারী পাকা ব্রিজে অবরোধে বসে। বলা বাহুল্য, কমলপুর এসডিএম কার্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি সুরমার সাথে কমলপুরের সংযোগটির একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের একতা সংঘ ক্লাবের নিকটে একটি নতুন কালভার্ট তৈরির কাজ হয়েছে। সালেমার বাসিন্দা এক ঠিকাদার নিয়ম মেনে কাজ করতে না পারায় প্রায় 1 মাস যাবৎ সে রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ, ফলে কেউ অসুস্থ হলে ওই রাস্তা দিয়ে হাসপাতালে আনতে হয়। রোজ প্রচুর ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে স্কুল কলেজে যায়। এদিকে রাস্তা কেটে মাটি রাস্তার পাশে ফেলায় আশপাশ এলাকায় মানুষের বাড়ি ঘরে বৃষ্টির জল ঢুকে একাকার অবস্থা। শুধু তাই নয়, ওই রাস্তা কাটার ফলে সাপ্লাইয়ের লাইনও কেটে গেছে, ফলে মানুষ জল পাচ্ছে না। এই অবস্থায় তারা ঠিকাদারের সাথে যোগাযোগ করলে ঠিকাদার বাবু পাত্তাই দেননি। তাই আজ ধলাই নদীর উপর পাকা সেতুতে পথ অবরোধে বসে পড়ে ঘটনাস্থলে পিডব্লিউডি, এসডিও এবং ডিসিএম গেছেন। এদিকে সুরমা থেকে শতাধিক নির্মাণ শ্রমিক কমলপুরে কাজে আসেন। সেতু অবরোধের কারণে তারা কাজে আসতে পারেননি, তাই তারা এখন হাজিরা প্রদানের দাবিতে এই জায়গায় অবরোধে বসেছে। আমরা এই রাস্তার উপরে একটা কালভার্ট অবৈজ্ঞানিক ভাবে তো করা হইতেছে, যেখানে একটা মানুষ যাওয়ার রাস্তা রাখছে না, এবং আজ 15 দিন ধরে পাড়াতে কোনো জল নাই। এখানে কাজ করতে গিয়ে জলের পাইপটা উঠে গেছে, আর এইটাতে এফেক্ট হইতেছে। এখানে জল জমা কালকে বাজার বইতে পারছে না, জল ওভারফ্লো হইয়া পুরা পাড়াতে প্রত্যেকটা বাড়িতে জল। আর এটাতে কাজ হইতেছে খুব নিম্নমানে। কোন এলাকাটা? একতা সংঘ ক্লাবের অপোজিটে, যেটা মেইন রোডের উপরে কাজ হইতেছে। কাজ খুব নিম্নমানের কাজ হইতেছে, যেখানে রোড যেখানে যেটা দেওয়ার কথা এর অর্ধেকের নিচে এটার গুণমান। আর শুধু বালু হয় না ফেলাইতেছে, কোনো সিমেন্ট আমরা দেখি না এখানে। রাত্রেবেলা আগে কাজ করতে কোন সময় কি করে কেউ কইতে পারে না। দিনটা করতে দেয়, দিনের সমস্যা, জলে বাড়ি ঘরে জল ঢুকতেছে, রাস্তা বাড়িয়ে জলে নোংরা জল, আবর্জনা, সাপের বাসা, সাপও ঢুকতেছে বাড়িতে। কালকে তো মানে সারা বাড়িয়ে নোংরা জল, মানে থাকুন যেতেছে না জলের গন্ধে, পচা জলের গন্ধ। এরপরে সাপ্লাই লাইন বন্ধ করে রাখছে। কিভাবে কি ইয়ে করা যায়নি, কিভাবে রাস্তার কাজ করে, রাস্তার কাজ জানিই না। হসপিটালের মেইন রোড যেটা, এটা হঠাৎ করে আজকের থেকে প্রায় 10 দিন আগে, যখন সারা ভারতবর্ষে রেমেল একটা বর্ষার দিছিল, তখন এমন সময় হঠাৎ করে রাত্রেবেলা এই রাস্তাটা কাটা হয়েছে। আমরা জানি না, জলে এলাকার মানুষ বাড়ি ঘরে ড্রেনের জল পাচ্ছে না, বাড়ি ঘরে গিয়ে জল উঠতেছে। প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে আমরা আছি, যার লেগা রুগীরা জলে বুঝে যাইতে পারে না, বাচ্চারা যেতে পারে না। বিরাট বিপর্যয়ের মধ্যে আমরা আছি। আমরা মহকুমা প্রশাসকের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে আমরা যাতে জনজীবনটা স্বাভাবিকভাবে রক্ষা হয়, এটা লেগে আবেদনের দাবিতে আমরা এনে বলছি যে ডিএম সাহেব আয়ুক তারা আইয়া, সেটা আমরা একটা সমাধান আমরা প্রশাসনের কাছে দাবি রাখি। এটাই আমরা আবেদন। পানীয় জল না পেয়ে পথ অবরোধ করল বিলুনিয়া নেতাজি পল্লী এলাকার প্রমিলা বাহিনীরা। 2 দিন ধরে পানীয় জল
ঠিকভাবে পাচ্ছেন না এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে নেতাজি পল্লী প্রমীলা বাহিনীরা কলসি বালতি নিয়ে অবরোধে বসে নেতাজি পল্লী এলাকায়। তারপর এলাকার নেতৃত্ব ছুটে আসে অবরোধস্থলে। তারা অবরোধকারীদের রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য এক প্রকার হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় কাউন্সিলর সহ বিলোনিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। তারপর জল দেওয়ার আশ্বাস দেয় অবরোধকারীরা। অবশেষে জল ও সম্পদ দপ্তর থেকে জলের ট্যাঙ্কের 2টি গাড়ি ছুটে আসে নেতাজি পল্লী এলাকায়। তারপর এলাকাবাসী শান্ত হয়। সুতরাং ঠেলার নাম বাবাজি। কারণ এই ধরনের আন্দোলন না বসলে হয়তো কুম্ভ নিদ্রায় ভাঙত না প্রশাসনের। এভাবে চলত পানীয় জলের সংকট। সবাই বাল্টি টাল্টি রাস্তাতে সরাইতো, কারণটা কি তাকো? আর এই জল সকালে দিছে না একটু কম দিছে, এখনো না না আজকে না তো শুধু এটা একটু কম জল এটা না না এটার ব্যাপার। তুই কি ডিপার্টমেন্টের লোক? তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? তুমি কিসের? না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো আগে বলো। এই যে লোকগুলোরে তুমি মহিলাদেরকে তুমি বাধা দিলা, ওরার উদ্দেশ্যটা যে তুমি বানচাল করার চেষ্টা করতে আছো, কারণটা কি তাকো? সকালেও জল দেওয়া হয়েছে, এখনো জল তুমি তুমি ডিপার্টমেন্টের লোক, আগে আমারও জবাব দাও। তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? বাদ বাকিরা জল দেয় না না তুমি ডিপার্টমেন্টের লোক কিনা সেটা বলো। এই যে ওদেরকে তুমি ধমকাইতেছো, তুমি ডিপার্টমেন্টের লোক কিনা? এই যে আমি আইসি তো তুমি দেখলাম তারা এইখান থেকে যাও, রাস্তা থেকে সরাও কইতেছো। আমার রেকর্ডিং আছে। ঠিক আছে, থাকুক আপনার হ্যাঁ না থাকুক আপনার রেকর্ডিং। বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। মাথায় হাত হত দরিদ্র গৃহকর্তার। ঘটনা বৃহস্পতিবার রাতে বিশালগড় পদ্ম লক্ষ্মীবিল নারী মঙ্গল স্কুলের সন্নিকটে উত্তম দেবের বাড়িতে। উত্তম দেব পেশায় একজন চা দোকানদার। চা দোকান করে কোনো ক্রমে সংসার চালান। উত্তম দেব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারেন উনার শ্যালকের স্ত্রী অসুস্থ। তাই তিনি স্ত্রী পুত্রকে নিয়ে শ্যালকের বাড়িতে যান। শুক্রবার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেন, কারণ ছেলের প্রাইভেট টিউশনি আছে। ছেলে বাড়িতে গিয়ে ঘরের দরজার তালা খুলতে গিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। ঘরের অভ্যন্তরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে সাথে সে ফোন করে ঘটনার বিষয়ে মা বাবাকে জানায়। দ্রুত স্ত্রীকে নিয়ে বাড়িতে ছুটে যান উত্তম দেব। উত্তম দেব জানান, চোরেরা ঘর থেকে স্বর্ণালংকার সহ মূল্যবান সবকিছু চুরি করে নিয়ে গেছে। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি তো বাদ গেছি, আমার সালার ওষুধটা ধরে গেছি আমি তো আজকে সকালে বাইরে ফোলারে ছেলেরা পাঠাইছি বলে তার প্রাইভেট আছে, তুই বাড়ির জায়গায় গেছে প্রাইভেট ড্রাইভার তো শখ করে তালা খুলতে লইয়া দেওয়া যায়। তালা টান দিছে পরে শীতকালি বেরিয়ে পড়ছে, ঘরে ঢুকে তো মানে ইহালে ফিটে ফেরোনো যাও সালা। এরপর লগে লগে তাড়াতাড়ি ফোন করছে, ফালাই দিয়ে দূরে এরপরে আই পড়ছি। কি কি নিচ্ছে আপনার বাড়ির থেকে? বাইকটা নিতে কোনো কিছু রাখছে না, সব যা আছে সোনের জিনিস রূপার জিনিস তো আসলো, কিছু বাদ দিছে না। ঘর লন্ড ফন্ড করে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম উত্তম দেব। কোন জায়গার বাড়ি? বিশাল ভদ্রলোককে নারীগুলো স্কুলে পেছনে। পুলিশ আইসি না ঘটনা? না 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 কখনো আইসি না। কি করেন আপনি? আমি সাত দন্দরে উঠে নারীগুলো স্কুলে পড়বে। ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার গোয়েন্দা বিভাগ সহ ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের ও গোয়েন্দা বিভাগের কর্মীরা সাদা পোশাকে সেখানকার ভাগ্যপুর জেপির 5 নং ওয়ার্ডের হেলাল উদ্দিনকে বাইক সহ আটক করে তল্লাশি চালায়। এরপর তার কাছ থেকে 2টি সাবানের বাক্সে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, আটক হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভাগ্যপুর সহ আশপাশ এলাকায় নেশা সামগ্রীর ড্রামরমা ব্যবসা চালিয়ে আসছিল। এতে বিপদগামী হচ্ছিল যুব সমাজ। ড্রাগস বিক্রেতাকে তাকে কেউ বাধা দিলে সে তাকে প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। একথায় সে নেশার সাম্রাজ্যের বাদশা হয়ে দাঁড়িয়েছিল ভাগ্যপুর এলাকায়। এখন দেখার বিষয়, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, নাকি সবটাই লোক দেখানো। গতকালকে রাত্রে প্রায় 11টার দিকে হেলাল উদ্দিন বলে একজন ড্রাগ কারবারিকে গোয়েন্দা দপ্তর উত্তর ত্রিপুরা এবং ধর্মনগর থানার পুলিশ যৌথ অভিযানে আটক করে
তার কাছ থেকে 22 গ্রাম বিশুদ্ধ কোয়ালিটির হিরোইন আটক করা হয়েছে, একটা বাইক আটক করা হয়েছে। এলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে, অনেকে ফোন করেছে। একটা আমরা কেস অলরেডি নিয়েছি, তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হবে। কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে? 22 গ্রাম। এর মূল্য কত হতে পারে, কালোবাজারি মূল্য? আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে। এটা তো খুব ভালো মাল, কারণ আমরা পিউরিটি আমরা টেস্ট করেছি, আমাদের কাছে যে টেস্টিং কিট আছে। তো রেটটা 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে পড়ে 1 কেজির দাম। এখানে 22 গ্রাম ধরা পড়ছে। আজিম হাসপাতালের ড্রেসিং রুমে কর্তব্যের গাফিলতির স্বাস্থ্যকর্মীদের দীর্ঘ 30 মিনিট ধরে পরিষেবা নিতে দাঁড়িয়ে রইলেন রোগীকে নিয়ে রোগীর পরিজন। ঘটনা বৃহস্পতিবার রাত 10টা নাগাদ আজিম হাসপাতালের জরুরি বিভাগে প্রসেনজিৎ পাল নামে ওই ব্যক্তি তার 20 মাসের শিশু সন্তান আরকনি পালকে নিয়ে যায়। শিশুটি মাথায় এবং মুখের উপর গরম জল পড়ে গুরুতর আহত হয়। চিকিৎসক জানায় ড্রেসিং রুমে গিয়ে ওষুধ লাগানোর জন্য। যথারীতি ড্রেসিং রুমে গেলে কোনো স্বাস্থ্যকর্মীর দেখা পাননি। দীর্ঘ 30 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করার পর স্বাস্থ্যকর্মী আসেন অন্য এক বিভাগ থেকে। সে বিভাগে তিনি কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছুই বলতে পারেনি সংবাদ মাধ্যমের কর্মীদের। এই স্বাস্থ্যকর্মীর বক্তব্য, 10 মিনিটের জন্য তিনি গ্যাসের প্ল্যানে গিয়েছিলেন, যদিও পরবর্তী সময় শিশুটির চিৎকারে চিকিৎসকেরা এসে ওষুধ লাগায়। স্বাস্থ্যকর্মীদের এই ধরনের গাফিলতির জন্য পরিষেবা নিয়ে আঙ্গুল তুললেন শিশুকে পিতা প্রসেনজিৎ পাল। তিনি লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি তিনি স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, জরুরি বিভাগে যাতে 24 ঘন্টা পরিষেবা শুধু নাম মাত্র না রেখে কাজেও যাতে করা হয়। হঠাৎ করে আমার মেয়ের গরম জল পড়ে সেরা চামড়া টামড়া দইলা গেছে। আইজিএমে আইলাম ইমার্জেন্সিতে, তারা কইল যে বার্নার লাগাই দিব, ভিতরে যান। দেখাইলাম, দাঁড়াই রয়েছি মানে 15-20 মিনিট ধরে। বাচ্চাটা চিৎকার করতেছে, তারা জিগাইতেছি স্টাফ কই। একজনকে স্টাফ তো আসলো, একজনকে স্টাফ তো এনে 2 জন আছে, মনও খাইতে গেছে। একজন আরেকজনরা কইতাছে তো আমরা তো কিছু কইছে না। ডাক্তারে গিয়ে কইতাছি ও স্টাফ তো আসছে কিন্তু কই জানি গেছে। এখন অব্দি ড্রেসিং রুমের মধ্যে কারোর পাইছেন নি? এখনো পর্যন্ত কেউই নাই। তারপর আমরা যখন কইতাছি যে বাচ্চাটা চিৎকার করতেছে, আরে একটা লোক নাই, আপনারা কইতাছেন এ আছে তে আছে। তারপরে আমরা কথা শুনে সেটা আমরা যখন সবাই এভাবে কইছি, একজন কইছে কাছে আছে, ঠিক আছে আমরা দিতেছি, এই কথা কয়েছিলাম। একজন ডাক্তারের থেকে তরফ থেকে একজন আয়েছিলাম দিছে, কিন্তু ভিতরে যে স্টাফ মানে এটা কাজগুলি করে তার মধ্যে কেউ নাই। 2-3 রুম পুরাই খালি। এজিএমসি টিচার্স ফোরামের উদ্যোগে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই অঙ্গ হিসেবে এদিন জিবি হাসপাতাল চত্বর থেকে এক সচেতনতামূলক মিছিল সংগঠিত করা হয়। পাশাপাশি ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সিগনেচার ক্যাম্পেইন। এদিন সচেতনতামূলক মিছিল এজিএমসির পড়ুয়ারা অংশগ্রহণ করে। মিছিলে অগ্রভাগে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের ডেপুটি MS ডক্টর কনক চৌধুরী সহ অন্যান্যরা। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন গুরুত্ব তুলে ধরেন। এদিকে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে মানুষকে সচেতন করতে রাস্তায় নামল রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা। এদিন পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করে মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রীরা পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেয় লিফলেট। উপস্থিত ছিলেন মহিলা মহাবিদ্যালয়ের NSS ইউনিটের প্রোগ্রাম অফিসার। অপরদিকে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের যৌথ উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সচেতনতামূলক আলোচনা করার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সচেতনতামূলক আলোচনা সভায় বিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্ররা অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নেশামুক্ত ভারত গড়ার ক্ষেত্রে প্রথমে আসে তামাক, তাই তামাক থেকে মুক্ত রাখতে হবে সকলকে। পালনের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা রাজ্যের সচেতন মানুষ যেন আরো সচেতন হয়,
সেই জন্য আমরা আজকে এই লিফলেটটা বিলি করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস। এই দিবসে সবাই যেন এই তামাক থেকে বেরিয়ে আসে। যেই ধরনের তামাক ব্যবহারের ফলে যে ধরনের রোগ হচ্ছে সেই রোগ থেকে বাঁচার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি, এবং আমাদের এই কর্মসূচি আগামী দিনেও কার উদ্যোগে করা হচ্ছে? আমাদের এই রাজ্যের যারা ধূমপায়ী মানুষ, পরোক্ষ স্মোকার যারা বা প্রত্যক্ষ স্মোকার যারা, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তাটা থাকে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব তামাকহীন দিবস। এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের বর্ধমানস্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের সাথে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে। আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যাডাম। আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ট্রাস্টকে এই সুযোগ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত, এটা আমাদের স্লোগান। তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে। তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা, সেটা স্টুডেন্টকে শেখাতে হবে। তাদের ওটা বুঝতে হবে যে কি করে আমরা এটা থেকে মুক্ত থাকবো। আমরা যতই চেষ্টা করি না কেন, স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয়। আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজে প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে। আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন, আমি আর ডিটেলসটা যাচ্ছি না। তো এটাই আমাদের উদ্দেশ্য। 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের হাফলংয়ের চিন্তা লোহার ভবনে অনুষ্ঠিত হল যুব মোর্চার উদ্যোগে নব স্বপ্নের উড়ান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব মোর্চার সহ সভাপতি শুভঙ্কর সাহা, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। এ সভায় মূলত বিধানসভা কেন্দ্রের ছেলে মেয়েরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদের নিয়ে এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ওপি দেবনাথকে, যে ত্রিপুরা বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 10ম স্থান অধিকার করে সকলের কেন্দ্রবৃন্দ হয়ে উঠেছে। তাকে এদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষার ক্ষেত্রে এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা অনুপ্রাণিত করতে হবে, সেটা আমাদের মূল উদ্দেশ্য। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ভারতীয় জনতা যুব মোর্চার আমরা এই রাজ্যে প্রথম, এরা বিগত দিনে কখনো আপনারা দেখতে পাননি। এর আগেও যে এ রাজ্যে অনেক সরকার অনেক মাইটে ছিল, হয়তো আপনারা দেখতে পাননি। আমরা মাধ্যমিক পরীক্ষার পূর্বে আমরা ছাত্রছাত্রীদের কি আমরা সংবর্ধনা দিয়েছি যে ওনাদেরকে আসন্ন পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ওনারা যেন মন দিয়ে ওনার পরীক্ষা দেন। বিজেপি বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের। 2 জুন আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হবে এই কৃতীদের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রায় 4 শতাধিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। শুক্রবার বিজেপি বর্দোয়ালি মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে 2 তারিখ বিকাল 4 ঘটিকায় টাউন হলে সবাই উপস্থিত থাকার জন্য, এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সম্বোধন করবে। উচ্চ আদালতের রায় অনুযায়ী অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান, বিভিন্ন প্রজেক্টের বকেয়া এসএনপি অবিলম্বে প্রদান, অঙ্গনারী কেন্দ্রগুলিতে চালের ড্রাম এবং অন্যান্য কন্টেইনার প্রদান সহ মোট 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। এদিন ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রথমে রাজধানীর উজান অভয়নগর স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যালয়ে সামনে একাধিক হন। সেখানে থেকে সংগঠনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে 4 দফা দাবিগুলি তুলে ধরেন।
যে এই মাসের 9 তারিখে মাননীয় উচ্চ আদালত একটা রায় দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাজুইটি প্রদান করার জন্য। 20 জন আপাতত কেস করেছে, কোর্টে আরও কেস রয়েছে, প্রায় 100-র উপরও কেস রয়েছে, কিন্তু 20 জনের রায়ের ভিত্তিতে, কারণ এক যাত্রা তো আর পৃথক ফল হবে না, তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর, তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি। তাছাড়া 20 জন ব্যক্তিগতভাবেও প্রত্যেকে তাদের রায়ের কপি জমা দিয়ে গেছে। আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে, তার জন্য আমরা আজকে 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস। গোটা বিশ্বে দিবসটিকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। বিশ্বব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে দিবসটিতে সচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। শুক্রবার বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন দুপুরে তামাক মুক্ত দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে দিয়ে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরকে নিয়ে আলোচনা সভা হয়। শেষে সাংবাদিকদের সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা শাসক চান্দনী চন্দন বলেন, খোয়াই জেলার 65% মানুষ তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করছে। তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশেও ব্যাপক ক্ষতি করে। তাই নিজে বাঁচার জন্য এবং পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য তামাক পরিহার করতে হবে। त्रिपुरा में टोबैको का यूज बहुत ज़्यादा है। 65% ऑफ पॉपुलेशन, एडल्ट पॉपुलेशन यहाँ पे टोबैको यूज़ करते हैं। स्मोकिंग की तरफ जो होता है वो कम है, बट चूइंग टोबैको बहुत ज़्यादा है। टोबैको का यूज़ से बहुत बीमारियाँ आते हैं, कैंसर का प्रिवेलेंस ज़्यादा हो जाते हैं। तो इस बार टोबैको कंट्रोल के लिए हमारा मैसेज यही होगा कि चूज लाइफ एंड नॉट टोबैको। टोबैको का जितना वो फेमिलियर है, बट उसका इल इफेक्ट्स इतना फेमिलियर नहीं है लोगों का बीच में। तो इसलिए नेशनल टोबैको कंट्रोल प्रोग्राम का तहत हम लोग अवेयरनेस कैंपेन्स करेगा। अवेयरनेस कैंपेन के साथ साथ एनफोर्समेंट ड्राइव्स भी करना ज़रूरी है। टोबैको कंट्रोल जो एक्ट है कोटपा 2003 में जारी हुआ था, कोटपा का अंदर बहुत सारा प्रोविजंस है जिसमें एनफोर्समेंट रेड कर सकते हैं। हमारा सब डिवीजन लेवल और डिस्ट्रिक्ट लेवल एनफोर्समेंट टीम्स है। नेक्स्ट महीने से हमारा শুক্রবার উদয়পুর পৌর পরিষদের কনফারেন্স হলে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী পরীক্ষার্থীদের মধ্যে উদয়পুর মহকুমা কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জ্যাকলো দেববর্মা, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের সহকারী পৌরপিতা প্রদীপ দেবনাথ। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক সম্ভাব্য তালিকায় কৃতী ছাত্রছাত্রী উদয়পুর মহকুমায় রমেশ বিদ্যালয় 2 জন 10ম স্থান অধিকারী তৃষা রুদ্রপাল ও 2য় স্থান অধিকারী স্নেহাশিস ভৌমিক এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের 8ম স্থান অধিকারী তাসরিন আক্তার ও 9ম স্থান অধিকারী ধনঞ্জয় দেববর্মাকে মানপত্র ও দিশা পরিয়ে সংবর্ধনা প্রদান করেছেন। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ছাত্রছাত্রীদের গড়ে তোলার কাজটা শিক্ষক শিক্ষিকাদের। অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলে মেয়েদের ইচ্ছা শক্তি। পাশাপাশি তিনি বলেন, ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য বোর্ডের তুলনায় ত্রিপুরা ছেলে মেয়েদের পড়াশোনার মান কোনো অংশে কম নয়। এদিন এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পৌর পরিষদের এলাকার কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। যে তোমরা একটা ভালো রেজাল্ট করেছো, বিশেষ করে উদয়পুর মহকুমায় আমরা কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট গত কয়েক বছর ধরে হচ্ছে, যে কোনো কারণে সেটা এটা থমকে গেছে। একটা সময় খুব ভালো রেজাল্ট ছিল রমেশ স্কুলে, ইংলিশ মিডিয়ামে, বিবেকানন্দ, হঠাৎ করে একটু থমকে গিয়েছিল গত 2-3 বছর কিছুটা। তা আবার সেটা মনে হয় এবার একটু ভালোভাবে উঠে এসছে তোমাদের কল্যাণে। এই কৃতিত্বের জন্য তোমরা যেমন তোমাদের যেমন
আমাদের থেকে অভিনন্দন পাওয়ার যোগ্য, তেমনি আমাদের অভিভাবকগণ এবং যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের গাইড করেছে বা বিভিন্ন গৃহ শিক্ষকগণ তোমাদের গাইড করেছেন, ওনাদেরকে অভিনন্দন জানাবো। এই কারণে সবার সম্মিলিত প্রচেষ্টাতে এটা সম্ভব। একটা অনুরোধ রাখবো তোমাদের কাছে, অনুরোধ না, এটা উপদেশও বলে মেনে নিতে পারো। তোমাদের জীবনের সিঁড়ির সেটা একটা ধাপ তোমরা পেরিয়েছো। তোমরা যদি ভাবো আগ্রহ করে ভাবো, আমরা একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি। শুক্রবার উত্তর জেলা কার্যালয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আসেন এবং উত্তর জেলার সাংবাদিকদের সাথে মিলিত হন। তিনি জানান, লোকসভা নির্বাচনে একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ 1 জুন যে শেষ পর্যায়ের লোকসভা ভোট হতে যাচ্ছে, তার প্রাক্কালে তিনি জেলা মণ্ডলের কার্যকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। কারণ লোকসভা নির্বাচনের পরে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। লোকসভার গণনার 4 জুন শান্তি সম্প্রীতি বজায় রাখা নিয়ে জেলা মণ্ডল এবং অফিস বেয়ারাদের নিয়ে এক বিশেষ বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য, কুমারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি মলিনা দেবরাত, জেলা পরিষদের চেয়ারম্যান ভবতোষ দাস, উত্তর জেলা সভাপতি কাজল দাস প্রমুখ। তিনি জানান, 4 জুন সকলে মোদীর তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে হোলি খেলবে এবং আগামী পঞ্চায়েত নির্বাচন কিভাবে করা হবে তা নিয়ে জেলা মণ্ডল ও অফিস বেয়ারারদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। রাজ্যের বিরোধী দলগুলি একটা স্লোগান তুলেছে যে রাজ্যে খাদ্য নেই, জল নেই, সবকিছুর অভাব রয়েছে। তাকে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় বলে জানান তিনি। তারা অভাব অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস করছে, আমরা ধিক্কার জানাই। গত কিছুদিন আগে দেখেছেন, আমরা রাজ্য কমিটি থেকে, জেলা কমিটি থেকে, মণ্ডল কমিটি থেকে আমরা তার প্রতিবাদ মিছিল আমরা করেছি, প্রতিবাদ করেছি। আগামীকালকে যুব মোর্চার তরফ থেকেও সেটা সংগঠিত হবে। মানুষকে বিভ্রান্ত করে, কারণ 25 বছরে যে সরকারটা ছিল সিপিএমের সরকার, এই সিপিএমের সরকার তারা দীর্ঘ 25 বছর টানা শাসনকালে তারা দাবি করেছিল ত্রিপুরা রাজ্যে স্বর্ণযুগ চলছে। তো স্বর্ণযুগের পাপের ফল এই মানুষকে তার খেসারত দিতে হবে। আমাদের এই রাজ্যে যে খাদ্যের অভাবের কথা বলছে, ফ্রি চালের ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গরিব পরিবারের জন্য করে দিয়েছেন। তার পাশাপাশি রেশনিং ব্যবস্থা, আজকে রেশন শপের মাধ্যমে আমাদের সরকার মুসুরি ডাল, সরষার তেল, সয়াবিন, চা পাতা, সরষার তেল, ময় মশলা থেকে শুরু করে ভর্তুকি। শুক্রবার আগরতলার 79 টিলাস্থিত বিদ্যুৎ নিগমের পাওয়ার গ্রিড কার্যালয়ে STQC কোয়ালিটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ আরও অনেকে। বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং জানিয়েছেন, মুহূর্তটা সত্যি গর্বের। ISO 27001 OF 2013 সার্টিফিকেট পেয়েছে ত্রিপুরা। সাইবার সিকিউরিটি হিসেবে এই সার্টিফিকেট পাওয়া, অর্থাৎ সাইবার অ্যাটাক থেকে সম্পূর্ণ সুরক্ষিত ত্রিপুরা এই পাওয়ার সিস্টেম। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক থেকে এই সার্টিফিকেট পেয়েছে ত্রিপুরা। যে একটু আমাদের SLDC রান করে আমাদের স্টেট লেভেল লোড স্টেশন আছে এখানে, ওটা আমরা আজকে যে একটু আমরা ISO সার্টিফিকেশন আমরা পেয়েছি, ISO 27001 of 2013 আমরা যে সার্টিফিকেশন পেয়েছি, দ্যাট ইজ বেসিক্যালি অন সাইবার সিকিউরিটি। আমরা বলি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি উপরে। অ্যান্ড এই যে সার্টিফিকেশন দেওয়া হোক, এটা সুনিশ্চিত করার যে আমাদের যে সিস্টেম আছে এখানে SLDC যেরকম কাজ করে, যেরকম রান করে, উইচ ইজ টোটালি অটোমেটেড, কম্পিউটারাইজড, ওটা সাইবার অ্যাটাক থেকে সেফ আছে। আমাদের কাছে প্রোটোকল আছে যেটা আমরা এটা অ্যাটেন্ড করতে পারি। শুক্রবার দুপুরে বিলোনিয়া সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বিলোনিয়া কংগ্রেস ভবনে তিনি কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের গ্রাউন্ড লেভেলের রিপোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সহ দলীয় রিপোর্ট অনুযায়ী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লক আসন সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতা এগিয়ে রয়েছে।
আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা কেন্দ্রে ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য তিনি কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন একটি সাংগঠনিক বৈঠকও করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে এদিন ছিলেন প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সভাপতি মৃদুল পাটারি, বিলুনিয়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। এই উভয় প্রার্থীর সমর্থনে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে গণনায় অংশগ্রহণ করে এই রাজ্যে যারা গণদেবতা তাদের ভোটাধিকার বাক্সবন্দী হয়েছে, গণনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখানে এআরওরা আছেন তাদের সঙ্গে মিলিত হচ্ছি, গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করছি, স্ট্রং রুমের পরিদর্শন করে যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় তাহলে সেগুলি সম্পর্কে আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের তাদেরকে অবহিত করার জন্য বা যারা গণনা কাজের সঙ্গে যুক্ত থাকবেন। শুক্রবার রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক খ্যাতমজুর ভবনে সারা ভারত কৃষক সভা অনুমোদিত পান ও সুপারি চাষী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 8 জেলার প্রতিনিধিগণ। বৈঠকের পর খ্যাতমজুর ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, পান ও সুপারি চাষীরা আজ ক্ষতির সম্মুখীন। 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পান ও সুপারি চাষীরা কোনো ধরনের সরকারি সহযোগিতা পাননি, কিন্তু পান ও সুপারি চাষের সাথে জড়িত রয়েছে রাজ্যের 25,000 পরিবার। তাই আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 13 দাবি সরকারের উদ্দেশ্যে তোলা হবে। তার মধ্যে মূল্য দাবি হবে পান চাষীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, সরকারি উদ্যোগে পান চাষে সহায়তা করা, রেগা প্রকল্পে নতুন পান বরজ গড়ে তোলা, ঝড় ও প্রাকৃতিক বিপদে ক্ষতিগ্রস্ত পান চাষীদের সহায়তা করা, সুপারি চাষ সম্প্রসারণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং উন্নত মানের সুপারি ছাড়া প্রদান করা থেকে বিনামূল্যে চাষীদের বিতরণ করা। সেখানে আগে কমলা হতো, কিন্তু বিভিন্ন মাটির কারণে অনেকদিন হয়ে গেছে কমলার চাষটা, কমলা এখন আর হয় না। তারা বিকল্প চাষ হিসেবে সুপারি শুরু করেছে আজকে প্রায় 6-7 বছর যাবত, এবং ব্যাপক আকারে সুপারির চাষ উত্তর ত্রিপুরা, ধলাই, ঊনকোটি, আর এমনিতে সুপারি সব জায়গাতেই কারো বাড়িতে 5টা-6টা করে আছে। প্রধান সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে, এখন একটা ভালো ভ্যারাইটি এসেছে যেটা ভিয়েতনাম থাইল্যান্ডের ভ্যারাইটি। এটি হলো 3 বছরের গাছে, ছোট গাছেই সুপারি ধরতে আরম্ভ করে, বেশি বড় হতো না, ঝড় তো করে নষ্ট করে। তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো তারা এনে নিজেরা করছে। মেন সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে এটা হলো এখন বিক্রি করা যায় না। এর আগেও আমরা কয়েকবার রেস করেছি, আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি, আমাদের এগ্রিকালচার মিনিস্টার ওই কথাটা বলেছিলাম, এগ্রিকালচার মিনিস্টার বলেছিল আমরা সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু আমাদের সার্টিফিকেট চুলাই বাড়ির পরে গেলে আসাম পুলিশ দেয় না। সুপারি যারা পাইকারি কিনে তারা আসামের লোক, পূজারি ডিস্ট্রিক্টের লোক, তারা এটা সুপারিতে সেখানে গুটকা হয়, সুপারিতে তাম্বুল হয়, এই যে ফ্যাক্টরিগুলো বাইরে, আমাদের ত্রিপুরায় কিছু নেই, তাই সুপারিটা আমাদের ত্রিপুরার যে প্রোডাকশন হবে বাইরে বিক্রি করতে হয়। এইটা একটা প্রধান সমস্যার কারণে এরা বস্তায় হিসেবে বিক্রি করে। আমি তো মাঝে নির্বাচনের সময় ছিলাম, 1 বস্তা সুপারি ছিল গত বছর 4 থেকে 5,000 টাকা বিক্রি হতো। আর এই আসামে এখন ঢুকতে দেয় না, একবার আসামের পুলিশ আবার কিছু ফরিয়া হয়েছে তারাও লেখা, তাতে এখন সেইটার দাম কমে এসেছে 1,500 থেকে 2,000। প্রচন্ড এফেক্টেড। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।